হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আজকের ক্লাসে আমরা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটা নিয়ে আলোচনা করব। আমি জানি অনেকেরই এই গল্পটার ভেতরের মানেটা বুঝতে একটু অসুবিধা হয়, কিন্তু একদম চিন্তা করো না। আজকে আমরা গল্পটাকে এমন সহজভাবে বুঝব যাতে মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি একেবারে পাক্কা হয়ে যায়। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, আলোচনাটা শুরু করার আগে একটা অদ্ভুত প্রশ্ন নিয়ে ভাবা যাক, কেমন? ভাবো তো একবার, একটা ছোট ছেলের লেখা গল্প একটা বড় পত্রিকায় ছাপা হয়েছে। এটা তো দারুণ একটা খুশির খবর, তাই না? কিন্তু আমাদের গল্পের হিরো তপন সেই ছাপা হওয়া লেখাটা পড়েই কেঁদে ফেলেছিল। কিন্তু কেন? এত বড় একটা আনন্দের দিনে তার চোখে জল কেন এলো? আসলে ঠিক কী ঘটেছিল সেদিন, যা তার জ্ঞানচক্ষু অর্থাৎ আসল জ্ঞানের চোখটা খুলে দিয়েছিল? চলো আজ ক্লাসে আমরা এই রহস্যটাই খুঁজে বের করব। গল্পের একেবারে শুরুতে আমরা আমাদের প্রধান চরিত্র তপনের সঙ্গে পরিচিত হব। দেখব ও কেমন ছিল, লেখকদের নিয়েও কি ভাবত, আর সবচেয়ে বড় কথা, ওর মতো একটা সাধারণ ছেলের মনে লেখক হওয়ার স্বপ্নটা ঠিক কিভাবে জন্মালো। তপনের ধারণাটা কিন্তু বেশ মজার ছিল। ও ভাবত, যারা এত সুন্দর সুন্দর গল্প লেখে সেই লেখকরা নিশ্চয়ই আমাদের মতো সাধারণ মানুষ হতেই পারে না। তারা হয়তো অন্য কোনো দুনিয়া থেকে আসা জীব, যাদের সব কিছুই আমাদের থেকে একদম আলাদা। কি অদ্ভুত ভাবনা, তাই না? কিন্তু তপনের এই ধারণাটা একদিন হঠাৎ করেই ভেঙে গেল। কিভাবে? তার ছোট মাসির বিয়ের পর তার নতুন মেসোমশাই ছিলেন একজন সত্যিকারের লেখক। তপন তো অবাক। আরে, এ তো বাবা বা ছোট কাকার মতোই একজন সাধারণ মানুষ। তিনিও তো সকালে খবরের কাগজ পড়েন, সবার সাথে তর্ক করেন, সময় মতো স্নান করেন, আর আমাদের মতোই খাওয়া দাওয়া করেন। ঠিক সেই মুহূর্তে তপন প্রথমবার বুঝতে পারল, লেখকরা কোনো অন্য গ্রহের প্রাণী নন, তারাও আমাদের মতোই সাধারণ রক্ত মাংসের মানুষ। আর যেই না ওর এই ভুলটা ভাঙল, সঙ্গে সঙ্গেই ওর মনে একটা নতুন সাহস জন্মাল। ও ভাবল, লেখকরা যদি সাধারণ মানুষই হন, তাহলে তো আমিও চেষ্টা করতে পারি। এই ভাবনাটাই ওকে দারুণভাবে অনুপ্রাণিত করল। আর এই আত্মবিশ্বাস থেকেই ও খাতা কলম নিয়ে বসে পড়ল আর লিখে ফেলল ওর জীবনের প্রথম গল্প। তো তপনের গল্প লেখা তো হয়ে গেল, কিন্তু তারপর কি হলো? এখান থেকেই গল্পের আসল মোড়টা শুরু হয়। আর এই মোড়ের কেন্দ্রে ছিল ওর নতুন মেশর দেওয়া একটা কথা, একটা প্রতিশ্রুতি। চলো দেখি কি ছিল সেই প্রতিশ্রুতি। তপনের লেখা গল্পটার নাম ছিল প্রথম দিন। ওর ছোট মাসি খুব উৎসাহ নিয়ে গল্পটা তার লেখক স্বামীর কাছে নিয়ে গেলেন। কারণ মাসি মনে করতেন রত্নের মূল্য জহুরিই বোঝে। এর মানে হল, ঠিক যেমন একজন জহুরি আসল সোনার দাম বোঝে, তেমনি একজন লেখকই আরেকজন লেখকের লেখার আসল গুণটা ধরতে পারেন। মাসি ভেবেছিলেন তার স্বামী তপনের প্রতিভার সঠিক দাম দেবেন। এই জায়গাটা কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটা। খুব ভালো করে বোঝো। একদিকে ছিল তপনের নিজের লেখা গল্পটা, একদম কাঁচা হাতের লেখা। মানে হয়তো লেখাটা খুব নিখুঁত ছিল না, কিন্তু ওতে তপনের নিজের মনের কথা, নিজের অনুভূতি মেশানো ছিল। আর অন্যদিকে মেসমশাই কারেকশন বা সংশোধনের নামে যেটা করলেন, সেটা হয়ে গেল একটা পাকা হাতের লেখা। লেখাটা হয়তো শুনতে ভালো লাগছিল, কিন্তু ওটা আর তপনের লেখা রইল না। তপনের সরলতা ও নিজস্বতা সবকিছুই ওই কারেকশনের তলায় চাপা পড়ে গেল। মেসমশাই গল্পটা পড়ে তপনের প্রশংসাও করলেন, কিন্তু সঙ্গে এও বললেন যে লেখাটা একটু কারেকশন করে দিতে হবে। আর তিনি কথা দিলেন যে তিনি লেখাটা বিখ্যাত সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করে দেবেন। বাইরে থেকে দেখে মনে হতে পারে যে তিনি তপনের খুব উপকার করছেন, কিন্তু প্রশ্নটা হলো, তিনি কি সত্যিই তপনের ভালো চেয়েছিলেন, নাকি নিজের ক্ষমতা দেখানোর জন্য এই কাজটা করেছিলেন? এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি। এরপর থেকে শুরু হলো তপনের অধীর অপেক্ষা। সে রোজ স্বপ্ন দেখে, কবে তার লেখা গল্পটা ছাপা হবে, কবে সবাই তাকে একজন লেখক বলে চিনবে। চলো এবার আমরা গল্পের সেই চূড়ান্ত মুহূর্তে যাই, যেদিন তপনের স্বপ্ন সত্যি হতে চলেছিল। অবশেষে সেই দিনটা এলো। ছোট মাসি আর মেশো সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তাদের বাড়িতে এলেন। আর পত্রিকার সূচিপত্রে জল করছে নামটা, প্রথম দিন, লেখক শ্রী তপন কুমার রায়। ভাবো তো একবার, নিজের নাম ছাপার অক্ষরে দেখার আনন্দটা কেমন হতে পারে। তপনের মনে হলো ওর জীবনের সবচেয়ে খুশির দিন এটাই। হ্যাঁ, বইয়ের ভাষায় এই অনুভূতিটাকেই বলে বুকের রক্ত ছলকে ওঠা।
মানে আনন্দ আর উত্তেজনায় ওর বুকের ভেতরটা এমনভাবে কেঁপে উঠেছিল যেন ওর সব স্বপ্ন এক মুহূর্তে সত্যি হয়ে গেছে। সারা বাড়িতে তখন আনন্দের ধুম। মা তো গর্বে ফেটে পড়ছেন। তিনি তপনকে বললেন, বাবা, তুই নিজের মুখে একবার পড় তো গল্পটা, আমরা সবাই শুনি। তপনও খুব গর্বের সাথে বুক ফুলিয়ে গল্পটা পড়তে শুরু করল। কিন্তু কয়েক লাইন পড়েই ও হঠাৎ করে থমকে গেল। এ কি লেখা হয়েছে? পড়তে পড়তে লজ্জায় আর অপমানে তপনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও একটা লাইনও নিজের লেখার সাথে মেলাতে পারল না। তখনও বুঝতে পারল এটা তো ওর লেখা নয়। মেসোমশাই কারেকশন করার নামে পুরো গল্পটাই আগাগোড়া বদলে দিয়েছেন। শুধু নামটা তপনের, কিন্তু ভেতরের লেখাটা অন্য কারোর। এইবার আমরাও গল্পের একেবারে ক্লাইম্যাক্সে চলে এসেছি। এই যে ভয়ঙ্কর অপমান আর ধাক্কা, এই মুহূর্তটাই তপনের ভেতরের মানুষটাকে চিরদিনের জন্য বদলে দেবে আর তার আসল জ্ঞানচক্ষু খুলে দেবে। তাহলে তপনের জ্ঞানচক্ষুটা ঠিক কিভাবে খুলল? দেখো, এখানে ৩টে ধাপে ব্যাপারটা বোঝানো হয়েছে। প্রথম ধাপ হল লজ্জা আর অপমান। তপন বুঝল অন্যের লেখা নিজের নামে ছাপানোর মধ্যে কোনো সম্মান নেই, বরং এটা খুবই লজ্জার। দ্বিতীয় ধাপে ওর ভেতরের আত্মসম্মানবোধটা জেগে উঠল। ও বুঝল মেশোর এই দয়া বা করুণার কোনো দরকারও নেই। আর এই দুটো অনুভূতি থেকেই জন্ম নিল তৃতীয় ধাপটা, একটা দৃঢ় প্রতিজ্ঞা। ও মনে মনে একটা শপথ নিল যা ওর বাকি জীবনটা ঠিক করে দেবে। তাহলে জ্ঞানচক্ষু মানেটা ঠিক কি? জ্ঞানচক্ষু হল সেই মুহূর্ত যখন মিথ্যে সম্মান বা খ্যাতির মোহটা কেটে যায় আর একজন মানুষ তার নিজের আত্মসম্মানের আসল সত্যিটা চিনতে পারে। তপনের ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল। ছাপার অক্ষরে নিজের নাম দেখার মোহটা ভেঙে গিয়ে ওর কাছে আত্মসম্মানটাই সবচেয়ে বড় হয়ে উঠেছিল। এই অপমান আর কষ্ট থেকেই জন্ম নিল এক নতুন তপনের, যে আগের থেকে অনেক বেশি পরিণত, অনেক বেশি শক্তিশালী। আর এই নতুন তপনই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শপথটা নিয়েছিল। তপন একা ছাদে চলে গেল আর জামার হাতায় চোখের জল মুছতে মুছতে নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করল। সে ঠিক করল এরপর যদি কখনো লেখা ছাপতে হয়, সে নিজে পত্রিকার অফিসে গিয়ে দিয়ে আসবে। তার সে কাঁচা লেখা যদি ওরা ছাপে তো ছাপবে, না ছাপলেও ওর কোনো দুঃখ নেই। কিন্তু অন্যের দয়ায় অন্যের লেখা নিজের নামে ছাপিয়ে সে আর কোনোদিন নকল লেখক সাজবে না। এটাই ছিল ওর আত্মসম্মানের শপথ। এবার এসো পরীক্ষার কথায়। মাধ্যমিক ২০২৬-এর জন্য তোমরা এই গল্প থেকে দুটো বড় প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে। প্রথমটা হলো তপনের চরিত্র বিশ্লেষণ, মানে গল্পের শুরুতে তপন কেমন ছিল আর শেষে তার মধ্যে কি পরিবর্তন এলো, এই পুরো যাত্রাটা গুছিয়ে লিখতে হবে। আর দ্বিতীয়টা হলো জ্ঞানচক্ষু নামটা কতটা সঠিক হয়েছে তা গল্পের ঘটনা দিয়ে বুঝিয়ে বলা। এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে আমরা এটাই বলতে পারি যে জ্ঞানচক্ষু শুধু একটা ছোট ছেলের গল্প লেখার কাহিনী নয়, এটা আসলে নিজের আত্মসম্মান আর নিজের পরিচয় রক্ষা করার জন্য একটা লড়াইয়ের গল্প। আজকের ক্লাসটা শেষ করার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। আচ্ছা, তোমাদের কি মনে হয় তপনের মেসমশাই যা করেছিলেন সেটা কি ঠিক ছিল নাকি ভুল? একদিকে তিনি হয়তো তপনকে সাহায্য করতে চেয়েছিলেন, আবার অন্যদিকে তিনি তো তপনের নিজস্বতাকেই নষ্ট করে দিয়েছিলেন। এই ব্যাপারে তোমাদের কি মত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।